সালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুল হক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ। আজকে আমি 2 নম্বর অধ্যায় ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং এই চ্যাপ্টারের নেটওয়ার্কের মৌলিক উপাদান অর্থাৎ নেটওয়ার্কের স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো নিয়ে আলোচনা করব। প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত হয়, অর্থাৎ কীভাবে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, এই যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে সেটা আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আমি শুরু করতেছি আমার ক্লাসটা। সর্বপ্রথম হইল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটাকে আমরা নিক কার্ড নামে চিনি। কী নামে চিনি? নিক কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অর্থাৎ নিক কার্ড। অর্থাৎ আমি এখানে নিক কার্ড সম্পর্কে একটু ব্যাখ্যা করতেছি। বইয়ে যে লেখাগুলো লেখা আছে, নিক কার্ডটা দেখতে দেখেন না এরকম। এখানে বইয়ে যে লেখাটা আছে সেই লেখা অনুযায়ী আমি কথা বলতেছি। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অর্থাৎ ল্যান কার্ড, নেটওয়ার্ক অ্যাডাপ্টার হলো একটি প্লাগ ইন কার্ড যা কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত করে। প্লাগড ইন কার্ড অর্থাৎ নেটওয়ার্কের সাথে কেবলের সাথে কম্পিউটারের আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। কেবল দিয়ে তথ্য আদান প্রদান হয় অর্থাৎ বিদ্যুৎ আদান প্রদান হয়, সেটার সাথে কম্পিউটারকে যুক্ত করে এই নিক কার্ড অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটাকে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলি, ল্যান কার্ড বলি, নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলি। এই নেটওয়ার্কের সাথে যুক্ত এক বা একাধিক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠানো বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন। এটি ইন্টারপ্রেটার ন্যায় সিগন্যাল আদান প্রদানের কাজটি সমন্বয় করে থাকে। বর্তমানে বাজারে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপে বা আইসিটি যন্ত্রে মাদারবোর্ডের সাথে নিক কার্ড বা ল্যান কার্ড সংযুক্ত থাকে, অর্থাৎ বিল্ট ইনভাবে যুক্ত থাকে। অর্থাৎ বর্তমানে যেগুলো কম্পিউটার পাওয়া যায় এবং ল্যাপটপ পাওয়া যায়, অর্থাৎ এই জাতীয় যত ডিভাইস পাওয়া যায় সবগুলোতে নিক কার্ডটা বিল্ট ইন থাকতে হয়। যদি নিক কার্ডটা না থাকে তাহলে আমরা ইন্টারনেট অর্থাৎ তথ্য আদান প্রদান করতে পারবো না। মূলত নিক কার্ডের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করি। এই নিক কার্ডে একটা অ্যাড্রেস থাকে যাকে বলা হয় আইপি অ্যাড্রেস। একটা ঠিকানা থাকে যে ঠিকানা দ্বারা আমরা নিক কার্ডটা কোথায় আছে অর্থাৎ আমরা কোন জায়গায় বসে নেটওয়ার্ক স্থাপন চালাচ্ছি সেটা জানা যায়। নিক কার্ডের এই অ্যাড্রেসটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ বাহ্যিক অ্যাড্রেস, অর্থাৎ নিজের গায়ে তো লেখা একটা অ্যাড্রেস। এটা হলো ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বলা হয়ে থাকে। এটা 48 বিটের হয়ে থাকে। এই 48 বিটের অ্যাড্রেসটা সমগ্র পৃথিবীতে যতগুলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে প্রত্যেকটাতে ভিন্ন। অর্থাৎ তাহলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে সাধারণত ম্যাক অ্যাড্রেস থাকে যেটা ফিজিক্যাল অ্যাড্রেস নামে আমরা চিনি। দ্বিতীয়ত হলো প্রত্যেকটা ডিভাইসে মডেম থাকে। মডেমের এমও হলো মডুলেশন, ডিউ হলো ডিমডুলেশন। অর্থাৎ মডুলেটর ডিমডুলেটর সংক্ষিপ্ত রূপ হলো মডেম। মডুলেটর ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ হলো মডেম। মডুলেটর কি করে? মডুলেটর করে কি অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। ডিমডুলেটর কি করে? ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। অর্থাৎ এটা কিছুটা আমাদের 3 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশের এনকোডার ডিকোডারের মতো। এনকোডার কি করে? মানুষের ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। ডিকোডার কি করে? কম্পিউটার ল্যাঙ্গুয়েজটাকে মানুষের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। তাহলে মডেমের এমও কি মডুলেশন, যে প্রক্রিয়ার মাধ্যমে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা হয়, এবং ডিমডুলেশন, যে প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয় সেটাকে বলা হয় ডিমডুলেশন। অর্থাৎ মডেম হলো মডুলেশন ডিমডুলেশনের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ মডেমটা ব্যবহৃত হয় নিক কার্ডের পরে অথবা আগে যে জায়গায় ব্যবহার করা হোক। এখানে আমার এটার কাজটা কী করে? অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে অ্যানালগ কাজ করে। এখন মডেম 2 ধরনের হয়, ইন্টারনাল মডেম, এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেম হলো যে মডেমগুলো কম্পিউটার সরাসরি যুক্ত থাকে সেগুলো ইন্টারনাল মডেম। এক্সটার্নালগুলো হলো কি যেটা বাহ্যিকভাবে ব্যবহার করি। যেমন আমরা বাজার থেকে অনেক সময় জিপি, টেলিটক এইগুলো ব্র্যান্ডের মডেম কিনি যেগুলো বাহ্যিকভাবে ব্যবহার করা হয়। আর কম্পিউটারের ভিতরে যেই মডেমটা থাকে সেটা হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অর্থাৎ নিক কার্ডের মতো দেখতে। অর্থাৎ এটা বিল্ট ইন থাকে, এখন ম্যাক্সিমাম জায়গায় বিল্ট ইন থাকে। অর্থাৎ এক্সটার্নাল মডেম এরকম। অর্থাৎ আমি এরপরে এই মডেমে কীভাবে কাজ করে সেটা নিয়ে ব্যাখ্যা করবো একটু। মডেম প্রথমে প্রেরক থেকে তথ্য নিয়ে মডেম কি তথ্য নিবে? ডিজিটাল তথ্য নিবে। এটা কি করলো? অ্যানালগ সিগন্যালে রূপান্তর করলো।
এই মডেমটা আবার এই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে যে পাবে তার কাছে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ মডেম এই পদ্ধতিতে কাজগুলো করে। মডেমের আগে অর্থাৎ প্রেরক যে কাজটা করা হয়, প্রেরক পোর্শনটা কী করে এটাকে ডিজিটাল থেকে অ্যানালগে রূপান্তর করে। আমি একটু কথা এখানে একটু বলে যাচ্ছি, আমি একটু আবার ব্যাকে যাচ্ছি, এখান থেকে আমি আবার শুরু করতেছি মডেমের পোর্শন থেকে আমি আবার আসতেছি, এখন একটু খেয়াল করে দেখেন। আবার এখানে মডেমের সংজ্ঞাটাতে কি লেখা আছে, এখানে লেখা আছে যখন অ্যানালগ সিগন্যাল অপর প্রান্তে কম্পিউটারে পৌঁছে, এরকম কোনো কিছু লেখা আছে। অর্থাৎ এই প্রশ্ন থেকেগুলো থেকে আমরা এটা মডেম সম্পর্কে জানতে পারি। এরপরে আমি আসতেছি হাবে দেখেন, একটা হাবে 8টা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট আছে এক্সট্রাভাবে। এই এক্সট্রাভাবে যে পয়েন্ট সেটা ইন্টারনেটের সাথে সরাসরি যুক্ত হয়, আর বাকি পয়েন্টগুলো দিয়ে 8টা কম্পিউটার অথবা ল্যাপটপ যুক্ত করা সম্ভব। অর্থাৎ হাব হলো একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে অনেকগুলো কম্পিউটার অথবা নেটওয়ার্কযুক্ত ডিভাইসগুলোকে একসাথে সংযোগ করা যায়। হাবে যখন একটা তথ্য আসে, সবাইকে তথ্যটা পাঠিয়ে দেয়, যার তথ্য সে গ্রহণ করে, সে গ্রহণ করে। অর্থাৎ হাবের সুবিধাগুলো কী কী? একই ধরনের অন্যান্য ডিভাইসের তুলনায় দাম কম, বিভিন্ন মিডিয়ায় সংযোগ হতে পারে। অসুবিধাগুলো কী কী? নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি পায়, ডাটা আদান প্রদানের বাধার সম্ভাবনা থাকে, ডাটা ফিল্টারিং সম্ভব নয়। এই কথাগুলো আমি ব্যাখ্যা করতেছি। এখানে ট্রাফিক বৃদ্ধি পায় কীভাবে? সাপোজ একটা তথ্য যখন আমরা পাঠাবো, তখন এই তথ্যটা সবার কাছে যে পৌঁছানোর কথা। এখন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এটা একটু ব্যাখ্যা করার জন্য। দেখি আমি এটা ব্যাখ্যা করতে পারতেছি কিনা। তাহলে আমি একটু স্ক্রিনটা বড় করতেছি। একটু সময় লাগবে আমার। আমি এখানেই দেখানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করে দেখেন। এইটা একটা মডেম, এখানে 1টা 2টা 3টা 4টা পয়েন্ট আছে। হাব, এখানে 4টা পয়েন্ট আছে। এটা মূল পয়েন্ট। এখানে ইন্টারনেট থেকে যুক্ত হয়েছে। কি থেকে যুক্ত হয়েছে? ইন্টারনেট থেকে। বাকিগুলো থেকে বিভিন্ন কম্পিউটার যুক্ত হয়েছে। আমি কম্পিউটার করে দিলাম এইভাবে। এটা আদার্স লাইন, ইন্টারনেট লাইন হিসাবে আমি দেখাইলাম। এখন আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে এখানে একটা চিত্র দিলাম, চিত্রতে দেখেন ইন্টারনেট লাইন থেকে একটা তথ্য আসছে। তথ্য আসার পরে এই তথ্যটা কি হইল, এখানে C1 কম্পিউটার, C2 কম্পিউটার, C3 কম্পিউটার, C4 কম্পিউটার, C5, C6, C7, C8, এই তথ্যটা যখন এখানে আসবে সবাইকে তথ্যটা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার কারণে সবাই যখন তথ্য পাঠাবে তখন একটা ইন্টারনেটের একটা বিদ্যুৎ খরচ হবে, যার তথ্য সে অবভিয়াসলি গ্রহণ করতে পারলো। কিন্তু আমাদের এখানে কি, যেহেতু সবাইকে তথ্য পাঠানো হচ্ছে, তাহলে তার এক্সট্রা একটা খরচ হচ্ছে, সেটাই বোঝানো হচ্ছে এখানে। অর্থাৎ হাব কি করে তথ্যটাকে ফিল্টারিং করতে পারে না, অর্থাৎ ফিল্টার করতে হাবের সক্ষমতা নাই। সেই জন্য বলা হয়েছে হাব তথ্যটাকে ফিল্টার করতে পারে না। তারপরে আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি, পরবর্তী প্রশ্নের কথা বলতেছি। হাব গেল, তাহলে হাব সবাইকে তথ্য পাঠায়। হাবটা অনেকটা স্টার টপোলজির নিয়ে কাজ করে, স্টার টপোলজির মতো দেখতে, কারণ একটা কেন্দ্র থেকে সবগুলো নিয়ন্ত্রণ হচ্ছে। পরে সুইচ ও নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস, এটা অনেকটা হাবের মতোই, এটা কানেকশন অনেক বেশি, কিন্তু সুইচটা কি ফিল্টারে কাজ করতে পারে, যার তথ্য তাকে পাঠিয়ে দেয়।
তাহলে হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি? দুইটাই নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। সুইচটা কি তথ্যটাকে ফিল্টার করে যার তথ্য তাকে পাঠিয়ে দিতে পারে। অর্থাৎ তাহলে সুবিধাগুলো কি কি? ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম, ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। অসুবিধা, হাবের তুলনামূলক মূল্য অনেক বেশি, ফিল্টারিং সম্ভব নয়, ফিল্টারিং এখানে সম্ভব নয়। এই ফিল্টারিংটা আরেকটা প্রশ্ন নিয়ে কথা বলবো আমি। কনফিগারেশন অনেক জটিল, অর্থাৎ হাবের তুলনায় সুইচের কনফিগারেশন জটিল হবে। এরপরে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য একটু আমাদের পড়তে হয়, না মাঝে মধ্যে 2 মার্কের জন্য আসে, সেই জন্য আমি একটু বলতেছি। ডাটা সিগন্যাল প্রাপক কম্পিউটারে সবগুলো পোর্টে পাঠায়, আর এখানে কি সুইচে কি সবগুলো পোর্টে পাঠিয়ে দেয় না, নির্দিষ্ট পোর্টে পাঠায়। সময় বেশি লাগে কারণ খুঁজে বের করতে হয়, এখানে সময় কম লাগে, নির্দিষ্ট পোর্টে যেহেতু পাঠিয়ে দেয়। মূল্য কম, মূল্য তুলনামূলক বেশি, পোর্ট কম থাকে, পোর্ট বেশি থাকে। অর্থাৎ কয়টা কানেকশন কম, কানেকশন অর্থাৎ কম্পিউটার কানেকশন করা যায় কম, কম্পিউটার কানেকশন করা যায় বেশি। তারপরে রাউটার সাধারণত রাউটে কাজ করে। আমরা বাসা বাড়িতে যে ওয়াইফাই ব্যবহার করি ব্রডব্যান্ড লাইন দিয়ে, যেই ডিভাইস দিয়ে ব্যবহার করি সেটাকে আমরা বলি ওয়াইফাই মডেম। অ্যাকচুয়ালি এটাই আমরা রাউটার হিসাবে ব্যবহার করি। আর অনেক রাউটার আরেকটা প্রশ্ন হলো, অনেক বড় একটা নেটওয়ার্কে অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো ল্যান আছে, অনেকগুলো পেন আছে, এরকম পোর্শন আছে। এই রাউটার ওই ল্যান পেনগুলোকে আলাদা করে যেই তথ্য যে জায়গায় সেখানে সে পাঠায় দেয়, অর্থাৎ সে রাউট করতে পারে। সে কী করতে পারে? রাউট করতে পারে। তাহলে আমি একটু পড়ি এখান থেকে। এটি একটি বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে 2 বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডাটা আহরণ করতে পারে। 2 বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্ট, সে কী করতে পারে? লজিক্যাল এবং ফিজিক্যাল দুইটা নিয়েই কাজ করতে পারতেছে। লজিক্যাল এবং ফিজিক্যাল দুইটা নিয়েই কাজ করতে পারতেছে। রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট অর্থাৎ ডেটা সমষ্টি পৌঁছে দেয়। রাউটার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদি সংযোগ হতে পারে। আগেগুলোতে কিন্তু এগুলো পড়িনি। সুবিধা, ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম, ডাটা ফিল্টারিং করা যায়। তাহলে হাবেও ফিল্টারিং করা যায় না, সুইচেও ফিল্টারিং করা যায় না। এখানে সুইচে কী ফিল্টারিং করা যায়? নির্দিষ্ট পোর্টটাকে ফিল্টারিং করা যাচ্ছে। কিন্তু এখানে কি করতে পারতেছি? নেটওয়ার্ককে ফিল্টার করতে পারতেছি। কোন নেটওয়ার্কে? বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, ইথারনেট, টোকেন, রিং ইত্যাদি সংযোগ করা যায়। একাধিক নেটওয়ার্কে সংযোগ করে সম্প্রসারিত করতে পাওয়া যায়, অর্থাৎ একাধিক নেটওয়ার্ক তৈরি করা যায়। রাউটার অসুবিধা হলো দাম বেশি। রাউটারের প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া সংযোগ হতে পারে। একই প্রোটোকলে সংযোগ করার জন্য রাউটার ব্যবহার করা হয়। কনফিগারেশন তুলনামূলক জটিল। রাউটার দীর্ঘদিতে ডাটা প্রদান করে। অর্থাৎ এখানে আমি একটা জিনিস পাচ্ছি আমরা, সেটা কি একই প্রোটোকলের হইতে হবে, একাধিক প্রোটোকল হইতে পারবে না, অর্থাৎ একাধিক নিয়মকানুন মেনটেন করে যেগুলো সেগুলো তো হইতে পারবে না। এরপরে আসলাম রিপিটারটা আমি একটু বলার আগে রিপিটার ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি আমার ছবিটা একটু সরাই নিই। এটা হলো রিপিটার। সাধারণত আমরা রিপিটারকে ডিশের লাইনে পাওয়ার বক্স নামে চিনি। অর্থাৎ কীভাবে পাওয়ার বক্স নামে চিনি? মনে করেন আপনি ডিশের লাইন আনছেন, ডিশের লাইন জিরজির করে। কারণ কি? আপনার এখান থেকে 10-12 জনকে ডিশের লাইন দেওয়া হয়েছে, সেই জন্য জিরজির করতেছে। তখন আপনারা অবজেকশন দিলে তার একটা পাওয়ার বক্স নামে একটা জিনিস ফিট করে দেয়। তখন আবার লাইনগুলো অনেক দেখতে সুন্দর হয়, ছবিগুলো দেখতে সুন্দর হয়, ভিডিওগুলো দেখতে সুন্দরভাবে। তাহলে কাহিনী হচ্ছে কি, এই পাওয়ার বক্সটা কী করতেছে? আগে জিরজির করতে, এখন আর জিরজির করে না। অর্থাৎ আপনার টিভিতে আসা যে দুর্বল সিগন্যালটা ছিল, ওই পয়েন্ট থেকে সেই দুর্বল সিগন্যালটাকে সে সবল করে দিয়েছে। অর্থাৎ পাওয়ার বক্স এই কাজটা করছে। পাওয়ার বক্স এক ধরনের রিপিটার। তাহলে আমি রিপিটারের সংজ্ঞা এখান থেকে একটু বই থেকে ব্যাখ্যা করতেছি, যেহেতু বই আমি নিয়ে আলোচনা করি। তথ্য যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের ডিভাইস বিশেষ। কম্পিউটার নেটওয়ার্কে কেবলের সাথে যুক্ত কম্পিউটার যদি দূরে হয় তাহলে এর মধ্যে প্রবাহিত ডেটা দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল সংকেতকে সবল করার জন্য এবং গন্তব্যের দিকে প্রেরণ করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। রিপিটার সুবিধা, নেটওয়ার্ক সংযোগ ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বজায়ের জন্য রিপিটার ব্যবহার করা হয়, দূরত্ব বাড়ানোর জন্য। নেটওয়ার্কিং ট্রাফিক বৃদ্ধি না করে ডাটা এমপ্লিফাই বা শক্তিশালী করার জন্য এটা ব্যবহার করা হয়। পরে হলো গেটওয়ে হলো, আমি সাপোজ
অন্য একটা উদাহরণ দিয়ে গেটওয়ে বোঝানোর চেষ্টা করি। সরাসরি এটার সাথে সম্পৃক্ত না। গেট যদি আমি হিসাব করি, গেটওয়ে কি, যেমন একটা বাড়ির গেট আছে, গেট দিয়ে অনুমতি প্রদান করছে, এবারে এই তথ্যটা কি এবারেই কিনা, চিহ্রা এবারেই কিনা। সো তেমনি একটা নাম্বারিং অ্যাড্রেস থাকে, এই নাম্বারিং অ্যাড্রেসটা কি ওই অঞ্চলের কিনা, অর্থাৎ ওই প্রোটোকলের কিনা অথবা ওই নেটওয়ার্কের কিনা, সেটা আইডেন্টিফাই করে গেটওয়ে দেখেন হাব, সুইচ এবং রাউটারের মতোই কয়েকটা পয়েন্ট আছে, RJ45 কানেকশনের পয়েন্টগুলো আছে। এখন কথা হলো, গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্কে সংযোগ করে। এটি একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা বিভিন্ন কনফিগারেশনের প্রোটোকল ট্রান্সলেট করে, অর্থাৎ এক প্রোটোকল থেকে আরেক প্রোটোকলের সাথে সংযোগ জন্য ব্যবহৃত হয়। তাহলে আমি রিপিটারে যখন পড়াইছি, রাউটারে যখন পড়াইছি তখন বলছি একই প্রোটোকল, আর এখানে কি একাধিক প্রোটোকল মানে কি নিয়ম নীতি, অর্থাৎ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক। প্রোটোকল মানে কি বিভিন্ন নিয়ম নীতির বিভিন্ন ধরনের নেটওয়ার্ক একসাথে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সুবিধাগুলো পড়তেছি এখন। ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম, বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে সংযোগ করতে পারে। অসুবিধা, এটি দীর্ঘগতি সম্পন্ন, কনফিগারেশন করা তুলনামূলক জটিল, অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে ব্যয়বহুল। অর্থাৎ গেটওয়ে কী করতেছে, বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে সে যুক্ত করতেছে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোটোকলের নেটওয়ার্কে যুক্ত করতেছে। এরপরে আমি পড়াবো এখন ব্রিজ। ব্রিজটা আমি আমার ছবিটা একটু সরাই দিই। ব্রিজটা অনেকটা ওই ডিভাইসগুলো, নেটওয়ার্ক কানেক্টিভিটি যত ডিভাইসগুলো আছে সবই কিন্তু RJ45 কানেক্টর দিয়ে ব্যবহার করা হয়। ব্রিজ তথ্য যোগাযোগের ক্ষেত্রে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, এই ডিভাইস একাধিক ল্যানের ভেতর সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। ব্রিজের প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। লোকাল ব্রিজ সরাসরি ল্যানের সাথে সংযোগ থাকে। রিমোট ব্রিজ এই ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা দুটি ভৌগোলিকভাবে বিভিন্ন অবস্থানে দুটি ল্যান সেগমেন্টকে যুক্ত করে। ওয়্যারলেস ব্রিজ একাধিক ল্যান যুক্ত বা ল্যানের দূরবর্তী স্টেশনে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। একাধিক দূরবর্তী ল্যানকে যুক্ত করার জন্য ওয়্যারলেস ব্রিজ ব্যবহার করা হয়। রিমোট ব্রিজ কি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অবস্থানগুলোকে সেগমেন্টগুলোকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। ব্রিজটা দেখতে এরকম। আচ্ছা, আমি একটু বলি ব্রিজটা সম্পর্কে আরেকটু বলি। সাপোজ আমরা এক এলাকার সাথে আরেক এলাকা যোগাযোগের জন্য কী করি, ব্রিজ ব্যবহার করি। অর্থাৎ এখানে খাল থাকলে অথবা নদী থাকলে আমরা ব্রিজ ব্যবহার করি। তেমনি একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে আরেকটা লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত করার জন্য ব্রিজ নামক ডিভাইসটা ব্যবহার করা হয়। মূলত আমি বোঝার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য কথাটা বলছি। তাহলে আমি অ্যাটাক লেন্স সামারিগুলো দিচ্ছি। প্রথমে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা কম্পিউটারে বর্তমানে বিল্ট ইন থাকে। এখানে একটা ম্যাক অ্যাড্রেস থাকে। ম্যাক অ্যাড্রেসকে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বলা হয়। এটা 48 বিটের। নিক কার্ড প্রত্যেকটা নেটওয়ার্ক কানেক্টিভিটি বা যেগুলোতে তথ্য আদান করা হবে অথবা ইন্টারনেট ব্যবহার করা হবে সবগুলোতে বাধ্যতামূলক থাকবে। 2, মডেম হলো মডুলেশন ডিমডুলেশন সংক্ষিপ্ত রূপ। এটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, অর্থাৎ এনকোডার ডিকোডারের মতো। অর্থাৎ এটা কি করে, নেটওয়ার্ক উপর ভিত্তি করে কাজ করে। এই মডেম অনেক ধরনের আছে, অ্যাক্টিভ মডেম, প্যাসিভ মডেম, এরকম অনেকগুলো আছে। আর এরপর হলো হাব হলো একাধিক নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস, যে ডিভাইসটি একাধিক নেটওয়ার্ককে একসাথে যুক্ত করার জন্য ব্যবহৃত হচ্ছে এবং এই ডিভাইসটা কি সবাইকে তথ্য পাঠাবে, যার তথ্য সে গ্রহণ করবে। সুইচও একাধিক ডিভাইস কানেকশনের জন্য ব্যবহৃত হয়, নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। এই ডিভাইসটা কি যার তথ্য তাকে পাঠাবে। এখানে কি শুধুমাত্র ওই নেটওয়ার্কের সবার আইপি অথবা ম্যাক অ্যাড্রেসটা কি সে জানতে পারবে, সেই জন্য সে পাঠাতে পারে। রাউটার রাউট করতে পারে, একই প্রোটোকলে অনেকগুলো ডিভাইসকে একসাথে সংযোগ করতে পারে। অর্থাৎ এখানে যদি 10টা ল্যান থাকে, একই নিয়মে তৈরি করা, একই প্রোটোকল বিশিষ্ট, তাহলে 10টা ল্যানকে রাউটার যুক্ত করবে। রাউটার কি করতে পারে, রাউট করতে পারে এই 10টা ল্যানের কোন ল্যানে তথ্যটা যাবে, সেজন্য এটাকে বলা হয় রাউটার ফিল্টারিংয়ের কাজ করতে পারে। কিসের কাজ করতে পারে? ফিল্টারিংয়ের কাজ করতে পারে। আর সুইচ শুধুমাত্র ওই ম্যাক অ্যাড্রেসটা অথবা ওই আইপি অ্যাড্রেসটাকে ফিল্টারিং করতে পারে। রাউটার প্যাকেট আকারে তথ্যগুলো পাঠায়, এটাও এখানে বলা আছে।
তারপরে আমরা পড়লাম কি রিপিটার, যেটা রিপিটের কাজ করে, দুর্বল সিগন্যালকে সবল করে। তারপরে আমি এখানে বললাম হলো কি রিপিটের পরে পড়ালাম হলো আমি ব্রিজ। ব্রিজ হলো কি দুইটা নেটওয়ার্ককে একসাথে যুক্ত করার জন্য ব্রিজ ব্যবহৃত হয়। ল্যান হইতে পারে, অথবা দূরবর্তী ল্যান হইতে পারে, ভৌগোলিক ল্যান হইতে পারে, এরকম, অথবা নেটওয়ার্ক হইতে পারে। আর গেটওয়ে একাধিক প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সে একসাথে যুক্ত করে। এখানে একই প্রোটোকল হতে হবে না, এরকম করো। গেটওয়েতে সকল ধরনের তথ্য থাকে, যেটা যেই প্রোটোকলের তথ্য সেখানে পাঠিয়ে দেয়। আর ব্রিজের সম্পর্কে আরেকটা কথা বলতে হবে, ব্রিজে ওই নেটওয়ার্কের যতগুলো পোর্শন আছে, পোর্শনের সবগুলো লিস্ট থাকে, এই লিস্ট অনুযায়ী সে তথ্যগুলো পাঠিয়ে দেয়। আমার এই নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস সম্পর্কে আমি অনেকগুলো কথা বললাম। আমি একটা বইয়ের হেল্প নিলাম, এবং এইভাবে আমি একটা প্রেজেন্টেশন স্লাইড করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আশা করি আমার কথাগুলো যারা মনোযোগে শুনবেন এবং বিভিন্ন বইগুলো দেখবেন, তারা সহজেই এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আর আমার যদি পরবর্তীতে কোনো কমেন্ট থাকে অথবা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে, তখন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিতে। তাহলে আজকে অনলাইন ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসের পরবর্তী অনলাইন ক্লাসের জন্য স্বাগতম জানিয়ে আমি আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালাম।